First of all, there are two types of charges, right? There are two types of charges. There are two types of charges, ki positive and negative, তাই না? There are two types of charges, positive and negative. Okay, so এখন কি করে, like charges repel and opposite charges attract. বাচ্চাদের লেখা এইসব তাও লিখে রাখতেছি যে লেকচার নোটের মধ্যে এগুলা থাকতে হয় আর কি। Like charges repel and unlike charges attract. ওকে, ভালো কথা। সো এখন এখানের মধ্যে কাজটা কি হবে, এখানের মধ্যে কাজটা হবে যে তোমার দুইটা চার্জ আছে, this charge is q1 and এখানে আরেকটা চার্জ আছে, this charge is q2. ওকে, and তাদের মধ্যে একটা সেপারেশন আছে, they are separated by distance, they are separated by distance r. ওকে, they are separated by distance r. সো এখন তারা দুইজন কি করবে, একজন আরেকজনের উপর ফোর্স এক্সার্ট করবে। সো তাহলে চার্জ 1 চার্জ 2 এর উপর ফোর্স এক্সার্ট করবে টুয়ার্ডস কোন ডিরেকশন, টুয়ার্ডস রাইট। ওকে, তো এখন এইটা তোমরা কয় জায়গায় এমন ফর্মে পাইতে পারো যে F12 লেখা থাকে। F12 মানে কি, F12 মানে হলো ফোর্স বাই চার্জ নাম্বার 1 অন চার্জ নাম্বার 2। ঠিক আছে, F12 মানে কি, F12 মানে হলো ফোর্স এক্সার্টেড বাই চার্জ নাম্বার 1 অন চার্জ নাম্বার 2। ওকে, সো ইন দা সিমিলার ওয়ে এখানের মধ্যে আমাদের এই ডিরেকশনে ফোর্স কাজ করবে, এখানে দিস ফোর্স উইল বি F21 মানে কি, দিস ইজ দা ফোর্স এক্সার্টেড বাই চার্জ নাম্বার 2 অন চার্জ নাম্বার 1। ওকে, যে চার্জ নাম্বার 2 চার্জ নাম্বার 1 এর উপর যে ফোর্স এক্সার্ট করতেছে, দিস উইল বি F21। এই যে এটা, যে চার্জ নাম্বার 2 চার্জ নাম্বার 1 এর উপর যে ফোর্সটা এক্সার্ট করতেছে, দিস ইজ কল্ড F21। এটা আমি ব্র্যাকেটে আলাদা করে লিখে রাখি যেন তোমাদের মনে থাকে যে F21 মানে কি, F21 হলো ফোর্স বাই 2 অন 1। ঠিক আছে, যে সেকেন্ড চার্জ পার্টিকেলটা যে Q2 Q1 এর উপর যে ফোর্সটা এক্সার্ট করতেছে ওইটাকে আমরা F21 দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এখানে কয়টা নোটেশন এমন টাইপের পাবা আর কি, এরকম এডএক্সেল এর সিলেবাসে ফেস না করারই কথা, কিন্তু অনেকগুলা স্টুডেন্ট বুক আছে যে তোমরা অ্যাডভান্সড ফিজিক্স প্লাস আরো অনেকগুলা যে স্টুডেন্ট বুক যদি ফলো করো ওখানের মধ্যে দেখবে এরকম টাইপের নোটেশন লেখা, তো এর জন্য এটা লিখে রাখতেছে আর কি। and F12 মানে কি, this is the force exerted by charge number 1 on charge number 2। ওকে, যে এক নাম্বার চার্জ পার্টিকেল 2 নাম্বার চার্জ পার্টিকেলের উপর যে ফোর্সটা এক্সার্ট করে এটাকে আমরা বলি F12। ঠিক আছে, সো এইভাবে করে আমরা রিপ্রেজেন্ট করি মেইনলি। এন্ড এখানের জন্য আমাদের কুলম্বস ল, কুলম্বস ল জিনিসটা কি, ওই জিনিসটা ফার্স্টে আমরা এখন লিখবো। ওকে, হোয়াট ইজ কুলম্বস ল? কুলম্বস ল কি বলে, the magnitude of the force, the magnitude of the force between two point charges পয়েন্ট চার্জ মানে একটা সিঙ্গেল চার্জ পার্টিকেল আর কি। ওকে, একটা সিঙ্গেল একটা চার্জ পার্টিকেল, তার কোনো আশেপাশে অন্য পার্টিকেল না থাকলে শুধু একটা সিঙ্গেল চার্জ পার্টিকেলকে আমরা পয়েন্ট চার্জ বলি। ওকে, আর ওরকম নরমালি প্লেট থাকে না আমাদের, চার্জড প্লেট, যে পজিটিভ প্লেট নেগেটিভ প্লেট, যে তোমরা ইলেকট্রোড পড়ছো না কেমিস্ট্রিতে, যে পজিটিভ ইলেকট্রোড নেগেটিভ ইলেকট্রোড, যে পজিটিভ ইলেকট্রোডের নাম হলো অ্যানোড, নেগেটিভ ইলেকট্রোডের নাম হলো ক্যাথোড। সো তাহলে ওরকম আর কি,
সো ওইটা হলো প্লেট, ওগুলা কলাম অফ চার্জ পার্টিকেল থাকে। আর এখানের মধ্যে আমরা কি বলতেছি, পয়েন্ট চার্জ। পয়েন্ট চার্জ মানে কি হবে, সে একটা সিঙ্গেল একটা ডটের মতো একটা সিঙ্গেল পয়েন্টে একটা চার্জ পার্টিকেল যেটা, সো এটাকে আমরা পয়েন্ট চার্জ বলতেছি। সো এখানের মধ্যে কাজটা কি, the magnitude of the force between 2 point charges is directly proportional to the product of the charges is directly পয়েন্ট চার্জ বলতে কি জাস্ট একটা অ্যাটম, চার্জড অ্যাটম বলা যায় হ্যাঁ ওটা নাকি আয়ন আর কি। সো এখানের মধ্যে কাজটা কি, proportional to the product of the magnitude of the charges is directly proportional to the product of the magnitude of the charges and inversely proportional to the square of the distance between them, and inversely proportional to the square of the distance between them. So তাহলে এখানের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো কি, ওগুলো আমি এখন আন্ডারলাইন করে দেখাবো। যে ম্যাগনিটিউড অফ দা ফোর্স মানে চার্জ কি বলে, ফোর্সের যে সাইজটা, ওকে, দ্য সাইজ অফ দা ফোর্স এটা কি হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা প্রোডাক্ট অফ দা ম্যাগনিটিউড অফ চার্জেস। ঠিক আছে, ম্যাগনিটিউড অফ চার্জের সাথে হলো ডিরেক্টলি প্রপোর্শনাল, আর ইনভার্সলি প্রপোর্শনাল কার সাথে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দা স্কোয়ার অফ দা ডিসটেন্স বিটুইন देम। ওকে, এই যে দুটো চার্জ পার্টিকেল আছে তাদের মধ্যে যে ডিসটেন্সটা, সেপারেশনটা এখানে কত, সেপারেশন ইজ রিপ্রেজেন্টেড বাই দা লেটার আর। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, রায়হান কোন জিনিস বুঝে না, এখানে বুঝাই নাই কিছু, এখানে কোনো কিছু বুঝাই নাই। এখানে ফার্স্ট লিখছি যে দেয়ার আর টু টাইপস অফ চার্জেস, পজিটিভ আর নেগেটিভ। লাইক চার্জেস রিপেল করে, অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট করে। দেন এখানে দুইটা চার্জ পার্টিকেল আঁকাইছি Q1 আর Q2। ওকে, দুইটা চার্জ পার্টিকেল এখানে ড্র করছি Q1 আর Q2। এখন এই দুইটা চার্জ পার্টিকেল দুইজনের উপর ফোর্স এক্সার্ট করবে। সো এখন F12 মানে কি, F12 মানে হলো দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই চার্জ পার্টিকেল 1 অন চার্জ পার্টিকেল 2। আর F21 মানে কি, F21 মানে হলো দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই চার্জ পার্টিকেল 2 অন চার্জ পার্টিকেল 1। এই জিনিসটাই বুঝাইছি। দেন জাস্ট এই কুলম্বস লটা লিখলাম। ওকে রায়হান, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, সো কুলম্বস লটা কি, the electric force is directly proportional to the product of the charges and inversely proportional to the square of the distance between them. So how can we represent this, যে এই জিনিসটা কিভাবে করে লেখা যায়, যে the magnitude of force is directly proportional to the product of the charges, that is Q1 and Q2, এই দুইটার প্রোডাক্ট। ওকে, আর inversely proportional to what, inversely proportional to the square of the distance between them. So তাহলে proportional to 1 by r square. ওকে, proportional to 1 by r square। তো তার মানে এটা কি, ইনভার্স স্কয়ার রিলেশনশিপ বলে। আচ্ছা দাঁড়াও একটু 1 মিনিট। রায়হান, আগের ভিডিওগুলো তো সবগুলা দিয়ে দেওয়া হয়েছে, কোনোটাই বাকি নাই। আগের ভিডিওগুলো গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, ফেসবুক গ্রুপে সবগুলো জায়গাতে পোস্ট করে দেওয়া হয়েছে। ওগুলো চেক করতে হবে ভালো মতো, ডেট ওয়াইজ ওরকম সবগুলো আপলোড করা, বুঝছো রায়হান? এর আগের লেকচার তো কোনটা ছিল, এর আগের লেকচারের যেগুলো ওগুলা তো এরকম স্ক্রিনশট তুলে দিয়ে দিছিলাম। আর ইলেকট্রিক ফিল্ডার ওইটা তো আমরা জাস্ট এর আগের দিন শুধু জেনারেল একটা ডিসকাশন করছিলাম, ওইটা কোনো লেকচার ক্লাস ছিল না আর কি। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে যেটা বলতেছিলাম দেখো,
যে কুলম্বস লটা নিয়ে আমরা পড়তেছিলাম সামির, আমরা কুলম্বস ল নিয়ে ফার্স্টে ডিসকাস করতেছিলাম যে কুলম্বস ল কি বলে যে দুইটা চার্জ পার্টিকেলের মধ্যে তো ফোর্স কাজ করবে, ইলেকট্রিক ফোর্স কাজ করবে। ওকে, দুইটা চার্জ পার্টিকেলের মধ্যে ইলেকট্রিক ফোর্স কাজ করবে। সো রোকেয়ার কি কোশ্চেন আছে? না ভাইয়া ভুলে টিপ লাগছে। ও আচ্ছা ঠিক আছে। ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম যে দুইটা চার্জ পার্টিকেলের মধ্যে যে ফোর্স কাজ করবে ইলেকট্রিক ফোর্স, দ্যাট ইলেকট্রিক ফোর্স উইল বি directly proportional to the product of the charges and inversely proportional to the square of the distance between them. So তাহলে এই দুইটা জিনিস লিখছি যে force is directly proportional to the product of the charge, যে চার্জ নাম্বার 1 এর ভ্যালু আর চার্জ নাম্বার 2 এর ভ্যালুর মাল্টিপ্লিকেশন, এটাকে তো প্রোডাক্ট বলে। তো তাহলে এইটা আর ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিসটেন্স বিটুইন দেম, এই যে ডিসটেন্স হলো r, সো তাহলে 1/r স্কোয়ার এর সাথে প্রপোর্শনাল, মানে কি ডিসটেন্সের সাথে ইনভার্স স্কোয়ার রিলেশনশিপ। এই জিনিসটাকে একটা স্পেশাল নাম বলে, এটাকে কি বলে? এটাকে বলে ইনভার্স স্কোয়ার রিলেশনশিপ। এই জিনিসটা তোমরা ও লেভেলসে থাকতে সময় পড়ে আসছো, কোন জায়গায় পড়ছো মনে আছে? ঠিক আছে, কোন জায়গায় পড়ছিলা? ভাই ওই যে গ্র্যাভিটেশনাল ল ওগুলার সময় না? হ্যাঁ, গ্র্যাভিটেশনাল ফোর্সের ওখানের মধ্যে যে অ্যাস্ট্রোফিজিক্সের ওখানে, তাই না? অ্যাস্ট্রোফিজিক্সের ওখানের মধ্যে পড়ছিলা কি যে যে দুইটা ম্যাসের মধ্যে ডিসটেন্স যদি ডাবল হয়ে যায় ফোর্স হয়ে যাবে কত? 1/4। ডিসটেন্স যদি 3 টাইমস হয়ে যায় ফোর্স হয়ে যাবে 1/9। ডিসটেন্স যদি 4 টাইমস হয়ে যায় তো তাহলে ফোর্স হয়ে যাবে কত? 1/16। এরকম পড়ছিলা না? তো ওই জিনিসটাকে আমরা বলি ইনভার্স স্কোয়ার রিলেশনশিপ। যে এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে আমরা জিনিসটা একটু ব্র্যাকেটে লিখে রাখি যেন আমাদের মনে থাকে যে if the distance is doubled, if the distance is doubled, the force becomes 1/4 if the distance is trebled, মানে 3 টাইমস করা হয়, তো তখন কি হবে? the force becomes 1/9, এমন করে আর কি। ওকে, যে নরমালি ইনভার্স রিলেশনশিপ মানে কি? নরমালি ইনভার্স রিলেশনশিপ মানে হলো যে একটা ডাবল হইলে আরেকটা কি হবে? হাফ হবে। ফোর্স ইজ প্রপোর্শনাল টু Q1 ইনটু Q2 কিভাবে হইছে? এই জিনিসটা ওরা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করছে। তারা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করে দেখছে যে তাদের ডিসটেন্স তারা সেম রাখছে। বুঝছো রায়হান? এখানের মধ্যে কাজটা কি, তোমার এক্সপেরিমেন্ট করার মেইন ওয়েটা কি? এক্সপেরিমেন্ট করার তোমার মেইন ওয়েটা হলো যে তোমার কি করবে, তোমার এখানের মধ্যে কয়টা কন্ট্রোল ভেরিয়েবল থাকবে, কয়টা কি থাকবে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, কয়টা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। সো এখানের মধ্যে কাজ কি হয় রায়হান বলো তো? যে আমরা কি করব, আমরা এমন কাজটা করতেছি, কি কাজটা করতেছি দেখো, আমরা এইখানে একটা চার্জ পার্টিকেল রাখলাম Q1, এইখানে একটা চার্জ পার্টিকেল রাখলাম Q2। ওকে, এখানে দুটো এরকম চার্জ পার্টিকেল আছে, তাদের মধ্যে সেপারেশন আছে আর। এখন আমি Q2 চার্জ ফিক্স রাখছি, আর এর ভ্যালু ফিক্স রাখছি, মানে তাদের মধ্যে সেপারেশন ফিক্স রাখছি। এখন আমি শুধু Q1 এর চার্জের ভ্যালু বাড়াইতেছি, Q1 এর চার্জের ভ্যালু চেঞ্জ করতেছি এন্ড দেখতেছি যে ফোর্স এর ভ্যালুতে কি চেঞ্জ আসে। ওকে, Q1 এর চার্জের ভ্যালু চেঞ্জ করতেছি এন্ড দেখতেছি কি ফোর্স এর ভ্যালুতে কি চেঞ্জ আসে। দেন আমি আবার কি করছি, দেখতেছি যে Q1 এর ভ্যালু যত বাড়াইতেছে ফোর্স এর ভ্যালু তত বাড়তেছে। ওকে, সো একটা জিনিস এখানে আমরা নোট ডাউন করে রাখলাম যে একটা চার্জের ভ্যালু ফিক্সড আর একটা চার্জের ভ্যালু বাড়লে পরে ফোর্স বাড়ে। ওকে, দেন আবার এখানের মধ্যে Q1 টাকে আমরা ফিক্স রাখলাম, এখন Q2 এর ভ্যালুটা আমরা চেঞ্জ করতেছি। সো এখন আমরা Q2 এর ভ্যালুটা কি করতেছি, Q2 এর ভ্যালুটা চেঞ্জ করে করে দেখতেছি যে Q2 এর ভ্যালু বাড়াইলে কমাইলে কেমন কি চেঞ্জ আসে। ডিসটেন্স অলওয়েজ ফিক্সড, আর এখন চার্জ নাম্বার
1 এর চার্জের ভ্যালুটাও ফিক্স। সো এখন আমি এখানের মধ্যে এগুলা চেঞ্জ করে করে কি দেখলাম, যে যত আমার চার্জের ভ্যালুগুলা বাড়তেছে তত আমার ফোর্সের ভ্যালু ইনক্রিজ করতেছে। ওকে, যত আমার চার্জের ভ্যালু বাড়তেছে তত ফোর্সের ভ্যালু ইনক্রিজ করতেছে। সো ওভারঅল এখান থেকে কি কনক্লুড করা যায়, ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু Q1 ইনটু Q2, যে Q1 এর উপর যেরকম ডিপেন্ডেন্সি Q2 এর উপর কি করে সেম ভাবে ডিপেন্ড করে। ওকে, সো তাহলে F is directly proportional to the charge of the charge particle, যে তাদের চার্জের সাথে কি ডিরেক্টলি প্রপোর্শনাল। তো এইভাবে করে Q1 Q2 বের করছে। বুঝতে পারছো রায়হান? ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম যে ইনভার্স স্কয়ার রিলেশনশিপের মধ্যে, যে এখন আমরা ইনভার্স স্কয়ার রিলেশনশিপটা আবার কিভাবে টেস্ট করছি এটাও তোমাদের মাথায় আসতে পারে। সো তাহলে তোমাদের এতদিনে তোমরা এমন বড় হয়ে গেছে, এখন তো তোমরা A2 তে পড়ো। সো এখন তোমাদের এক্সপেরিমেন্টাল প্রসিডিওর গুলি একদম মাথায় ঠিকঠাক মতো নিজেদের খেয়াল করে নিতে হবে ব্যাপারগুলা। ওকে, যে ইনভার্স স্কয়ার রিলেশনশিপের ব্যাপারটা কিভাবে বের করতে পারে, কেউ আইডিয়া দিতে পারবা? ফারিয়া? যে মাত্র তো আমি এটা বললাম যে F is proportional to Q1 Q2, কিভাবে পাইলো এটা বললাম, যে এই সময় আমি ডিসটেন্সটাকে ফিক্স রেখে চার্জের ভ্যালুগুলোকে চেঞ্জ করে করে দেখলাম যে ফোর্সের সাথে চার্জ পার্টিকেলের চার্জের রিলেশনশিপটা কেমন। এখন আমি ডিসটেন্সের সাথে রিলেশনশিপটা জানতে চাই, তো কি করব? ডিসটেন্স চেঞ্জ করব, চার্জ আর সেম রেখে। চার্জ সেম রেখে ডিসটেন্স গুলাকে চেঞ্জ করতে থাকবো। সো চার্জ সেম রেখে আমরা ডিসটেন্স গুলাকে চেঞ্জ করে করে দেখবো ফোর্স কি বাড়তেছে নাকি কমতেছে। না ডেরাইভেশন জানতে হবে না রায়হান, ডেরাইভেশন জানতে হবে না, জাস্ট এখানের মধ্যে আমরা কুলম্বস লটা ইউজ করে আমরা ফোর্সের ফর্মুলাটা দেখাইতেছিলাম। ওকে, সো এখন ফারিয়া ডিসটেন্স যেটা কমলে বলতেছে ফোর্স ওটা, বাড়বে। ফারিয়া যেটা বলতেছিল ওইটা একদম ঠিক আছে। কি জিনিস, যে আমরা কি করব, ডিসটেন্সটা চেঞ্জ করব বাই কিপিং দা ভ্যালুজ অফ চার্জেস কনস্ট্যান্ট। ওকে, চার্জের ভ্যালুগুলোকে কনস্ট্যান্ট রেখে আমরা ডিসটেন্সটাকে বাড়াবো কমাবো এন্ড দেখবো যে ফোর্সের ভ্যালু কি করতেছে, ইনক্রিজ করে নাকি ডিক্রিজ করে। ওকে, আচ্ছা, এখন চার্জড পার্টিকেল তো অনেক ছোট, এগুলা কিভাবে মানে ডিটারমাইন করবে? দুইটা সিঙ্গেল চার্জড পার্টিকেলের রেডিয়াস মানে দুইটার মাঝখানে ডিসটেন্স, এগুলো তো খালি চোখেও দেখা যায় না। এখানের মধ্যে তোমার কাজটা কি, এইগুলার জন্য তারা মেইনলি মেটাল স্ফিয়ার ইউজ করছিল ফার্স্টে। হ্যাঁ, যে তারা ওরকম মেটাল স্ফিয়ার গুলাকে চার্জ আপ করে, যে ভ্যান্ডিগ্রাফ জেনারেটর থাকে না ওরকম, তো ওখানের মধ্যে তারা কি করছে, মেটাল স্ফিয়ার গুলাকে চার্জ আপ করে তাদেরকে কি করছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সেপারেশনে রেখে তাদের মধ্যে ফোর্সের ভ্যালু গুলা তারা ডিটারমাইন করছে। এগুলা জিনিসের কাজগুলা কিভাবে করে অ্যাকচুয়ালি ডিটারমাইন করছে এগুলা যদি দেখতে চাও তো তাহলে ব্যাপারগুলো আর একটু বড় হয়ে যায় এক্সপ্লেনেশন। বুঝছো, যে এখানের মধ্যে তারা অ্যাকচুয়ালি বের করছে কিভাবে, এটা বলি তোমাদের যেহেতু জানার একটা ইচ্ছা আছে, সো তাহলে এখানের মধ্যে আমি একটা এক্সপ্লেনেশন দেই যে দেখো তারা অ্যাকচুয়ালি কিভাবে বের করছে। ওকে, ফার্স্ট মেটাল অফ অল, স্ফিয়ার কে সিঙ্গেল চার্জ পার্টিকেল হিসেবে ধরছে। হ্যাঁ, মেটাল স্ফিয়ারটা হলো একটা চার্জ পার্টিকেল, এখানে মেটাল স্ফিয়ার হলো আরেকটা চার্জ পার্টিকেল। ওকে, সো এখন এই মেটাল স্ফিয়ারের একটা সার্টেন চার্জের ভ্যালু আছে, এই মেটাল স্ফিয়ারের একটা সার্টেন চার্জের ভ্যালু আছে, দিস চার্জ ইজ Q1 বলবো। ওকে, এই মেটাল স্ফিয়ারের চার্জ হলো Q1, এই মেটাল স্ফিয়ারের চার্জ হলো Q2। ওকে, এখন মেটাল স্ফিয়ার গুলার তো আমরা ওয়েটও বের করতে পারবো, তাই না? ম্যাস জানলে পরে ওয়েটও ডিটারমাইন করা যায়। নাও হোয়াট দে ডিড, তারা এই মেটাল স্ফিয়ার গুলাকে চার্জড আপ করে স্ফিয়ারের চার্জ চেঞ্জ হয়ে যাবে কেন রায়হান? একটা মেটাল স্ফিয়ার, একটা মেটাল ওর একটা চার্জ পার্টিকেল, এটা এখন আইসোলেটেড অবস্থায় আছে, তার সাথে কোনো কন্ডাক্টরের কন্টাক্ট নাই। ওকে, তার সাথে কোনো কন্ডাক্টরের কোনো কন্টাক্ট নাই, তাকে একটা ইনসুলেটর একটা স্ট্রিং দিয়ে এরকম ঝুলায় রাখা হয়েছে। তো তাহলে চার্জ চেঞ্জ হবে কেন? চার্জ চেঞ্জ হবে না এখানের মধ্যে। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, এই যে তারা যে চার্জ পার্টিকেল গুলাকে এখানে নিয়ে আসছে, এখন চার্জ পার্টিকেল গুলা কি করবে, ইদার দে উইল অ্যাট্রাক্ট, সো তাহলে দে উইল মুভ টুয়ার্ডস ইচ আদার, তাই তো? দে উইল অ্যাট্রাক্ট, সো তাহলে দে উইল মুভ টুয়ার্ডস ইচ আদার, অর দে উইল রিপেল, দ্যাট মিন্স তারা দূরে সরে যাবে নাকি? তো এখন এই যে তারা কাছে আসতেছে আর দূরে সরে যাইতেছে, দে আর ক্রিয়েটিং অ্যান অ্যাঙ্গেল, রাইট?
they are creating an angle with the vertical or initial position এর সাথে or vertical এর সাথে তার একটা angle create করতেছে, তাই না ফারিয়া? হ্যাঁ। So এখানের মধ্যে কাজটা কি করবে? There is a tension force acting on the string, right? The vertical component of হ্যাঁ বলো। এই দুইটা অ্যাঙ্গেল কি সেম হবে দুই সাইডে? দুই সাইডে তোমার এটা অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হবে যদি mass of the objects ডিফারেন্ট হয়। mass-এর উপর ডিপেন্ডেন্সি আছে একটা, বুঝছো? জি ভাই। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, টেনশনটা একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে। সো এখন দেয়ার আর সার্টেন নাম্বার অফ ফোর্সেস অ্যাক্টিং অন দ্য স্ফিয়ার। একটা হলো ওয়েট, একটা হলো ইলেকট্রিক রিপালসিভ ফোর্স, দিস ইজ ইলেকট্রিক ফোর্স, ইএফ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আর এখানে হলো কি, আর এখানে হলো তোমার টেনশন। সো এখানে হবে টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট which will be t cos theta, এখানে টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্ট which will be t sin theta। ওকে, সো এখন we know the value of weight। ওকে, এখানের মধ্যে কাজটা দেখো, we know the value of weight, কিভাবে ম্যাস ব্যালেন্স থেকে ম্যাস বের করলাম, দেন জি দিয়ে মাল্টিপ্লাই করে ওয়েট বের করলাম, একদম বাচ্চাদের কাজ। এরপরে টেনশনের ভ্যালুটা আমরা এখান থেকে বের করলাম, যে অ্যাঙ্গেলটা আমরা মেজার করছি যে কত ডিগ্রি অ্যাঙ্গেলের ডেভিয়েশন হইছে ওটা আমরা বের করলাম। সো তাহলে ইউজিং দ্য ভ্যালু অফ থিটা, সো তাহলে t cos theta is equal to what? t cos theta is equal to w। সো তাহলে এখানে থেকে আমরা cos theta এর ভ্যালু জানি, সো we can determine the value of tension, right? We can determine the value of tension। তো টেনশনের ভ্যালু জেনে গেছি। Now since we know the value of tension, so তাহলে t sin theta is equal to the electric force। Now from here we can determine যে electric force এর ভ্যালুটা কত, বুঝতে পারছো রায়হান? না ভাই, লাস্টের পার্টটা বুঝিনি। লাস্টের কোন টেনশন পার্টটা? দিয়ে কি টেনশন দিয়ে তুমি ইলেকট্রিক ফোর্সটা কেমনে বুঝবা ভাই? এই যে তোমার এখানের মধ্যে অবজেক্টটা এরকম একটা অবস্থায়, যে অবজেক্টটা যে এরকম বাঁকা হয়ে আছে, সে তো এই বাঁকা হয়ে থাকা অবস্থাতে সে আর মুভ করতেছে না। তো তার মানে কি, সে এখানের মধ্যে কিসে আছে? ইকুইলিব্রিয়ামে আছে। ওকে, সে যে এরকম ইনক্লাইন্ড হয়ে গেছে রিপেল করার পর, যে দুইটা এরকম ছিল, দেন দুইটা এরকম রিপেল করার পর কি করছে, এমন বাঁকায় গেছেন, বাঁকায় এমন অবস্থাতে কি আছে, ফিক্সড আছে। সো তার মানে এখানে তার ফোর্সের উপর কি, এই পজিশনে দা ফোর্সেস অন দা অবজেক্ট আর ব্যালেন্সড। Vertical forces will cancel each other out, the horizontal forces will also cancel each other out। বুঝতে পারছো মাহি? জি ভাই। তো তাহলে ওখান থেকে আমরা টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্ট ইকুয়ালস টু কি দিছি, দা ইলেকট্রিক ফোর্স। ওকে, যেখানে রায়হান কি বলতেছে, ভাই স্ফিয়ারের চার্জ কিভাবে কনস্ট্যান্ট রাখছে, লাইক এটা তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা না। মেটাল উড অলওয়েজ টেন্ড টু হ্যাভ আ পজিটিভ চার্জ। মেটাল অলওয়েজ পজিটিভ চার্জ পাওয়ার জন্য কাজ কেন করবে রায়হান? এটা কোন জায়গায় পড়ছো যে মেটালস উইল অলওয়েজ টেন্ড টু হ্যাভ আ পজিটিভ চার্জ? এখানের মধ্যে তোমার একটা ভেন ডি গ্রাফ জেনারেটর দিয়ে এই অবজেক্ট গুলাকে, এই স্ফিয়ার গুলাকে চার্জড আপ করে আমরা এইভাবে করে কি করছি, ফার্স্টে টেস্ট করছি যে ফোর্সের ভ্যালু গুলো আমরা টেস্ট করলাম, যে সেপারেশন বাড়াইলে কমাইলে, চার্জের ভ্যালু বাড়াইলে কমাইলে কিভাবে কি চেঞ্জ হয়। ওকে, সো এই এক্সপেরিমেন্টাল টেকনিক গুলো, এগুলা তোমাদের মাথায় নিজেদেরই এক একটা জিনিস করে ফিক্স করে নিতে হবে, যে ব্যাপারগুলো হলো এরকম। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে একটা মিনিট ওয়েট করো, একটা সিমুলেশন বের করি। ওকে, ওকে, সো তাহলে এখানের মধ্যে আমি স্ক্রিনটা চেঞ্জ করে এটা নিয়ে আসি। দেখো এখন তোমরা দেখতে পাইতেছো স্ক্রিনটা, এখানের মধ্যে যে দুইটা পার্সন এরকম চার্জ পার্টিকেল গুলা কেমন ধরে আছে, যে তারা কি করতেছে। দেখো এখানে দুইটা চার্জ পার্টিকেল আছে, একটা Q1 যেটা চার্জের ভ্যালু হলো -4 মাইক্রোকুলাম। ওকে, -4 মাইক্রোকুলাম, সো দিস ইজ আ নেগেটিভলি চার্জ পার্টিকেল। আর এখানের মধ্যে চার্জের ভ্যালু কত, 8 মাইক্রোকুলাম which is positive। ওকে, সো এখন তাহলে they will attract each other। এই যে force on Q1 by Q2 কত, force on Q1 by Q2 is equal to 3.2 into 10 to the power 2 Newton। Force
অন Q2 বাই Q1 এখানের মধ্যেও কি ফোর্সের ভ্যালু দুইটা সেম। সো এখন তাদেরকে পার্সন দুইটা এই দুইটা এন্ড থেকে ধরে রাখছে কেন? বিকজ দে আর অ্যাট্রাক্টিং ইচ আদার। সো তাহলে তাদেরকে স্টেশনারি যে ভার্টিক্যালি এরকম। ভাইয়া হ্যাঁ বলো। চার্জ 1 এ তুমি মাইনাস কেন দিলা? কারণ এটা লেফট সাইডে, এজন্য বলে? এই যে মাইনাস এই যে লেখা আছে না, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ এই যে মাইনাস, এটা আমি চাইলে তো চেঞ্জ করতে পারি যে এটা চাইলে আমি 0 বানাই দিলাম। মাইনাস কেন দিলা এটা জানতে চাচ্ছি ভাইয়া। মাইনাস দেওয়ার কোনো রিজন নাই, এখানে আমরা যা মন চাই তাই দিতে পারি। এটা ডিফল্টে মাইনাস ছিল এখানে, মাত্র এটা অন করছে, ও এখানে আচ্ছা। ডিফল্টে মাইনাস ছিল। হ্যাঁ আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে দেখো কাজটা কি, যে লোকগুলা কি করতেছে, লোকগুলা এটাকে টেনে, যে দিস পারসন, এই যে এই লোকটা কি করতেছে, এই চার্জ পার্টিকেলটাকে টুয়ার্ডস রাইট টেনে ধরে রাখতেছে, আর দিস পারসন ইজ পুলিং দ্য চার্জ Q1 টুয়ার্ডস লেফট। তাহলে যেন কি করতে পারে, চার্জ পার্টিকেল গুলো নিজেদের কাছে অ্যাট্রাক্ট করে এরকম বাঁকা হয়ে যাওয়ার কথা না, তারা যেন এরকম ভার্টিক্যালি স্টেবল থাকতে পারে, এর জন্য কি করতেছে, তাদেরকে দুই সাইড থেকে এরকম ধরে রাখা হইতেছে। ওকে, সো এখন আমি যদি দেখো চার্জের ভ্যালুটাকে, এই যে সবকিছু ফিক্স আছে, যে ডিসটেন্স ফিক্সড। ওকে, যে ডিসটেন্স হলো, এটা হলো 4 সেন্টিমিটারের এখানে, এটা হলো 7 সেন্টিমিটারের এখানে। সো তাহলে দ্য ডিসটেন্সেস আর ফিক্সড। ওকে, ডিসটেন্সের ভ্যালু হলো ফিক্সড। এখন আমি কি করব, এখন আমি শুধু 1 নাম্বার চার্জ পার্টিকেলের চার্জের ভ্যালু চেঞ্জ করব। ওকে, 1 নাম্বার চার্জ পার্টিকেলের চার্জের ভ্যালু বাড়াইতেছি, নেগেটিভ ডিরেকশনে বাড়তেছে। সো তাহলে দেখো তো ফোর্সের ভ্যালু কি বাড়ে নাকি কমে? বারে ভাইয়া। ফোর্সের ভ্যালু কি করতেছে, ইনক্রিজ করতেছে, তাই না? এখানে দ্য ভ্যালু অফ দ্য ফোর্স ইজ ইনক্রিজিং। ওকে, সো ইন দ্য সেম ওয়ে আমি যদি কি করি, এখন এই চার্জের ভ্যালুটা ফিক্স রেখে আমি 2 নাম্বার চার্জ যে Q2 এর ভ্যালুটা আমি চেঞ্জ করলাম, Q2 এর ভ্যালু কমাইতেছি। তো Q2 এর ভ্যালু যত কমাবো তত আমার কি হবে, ফোর্সের ভ্যালুটা কি করতেছে, কমতেছে। আর এখানের মধ্যে দেখো যে যদি যে কোনো একটা চার্জ পার্টিকেলের চার্জ যদি কি হয়ে যায়, যে কোনো একটা চার্জ পার্টিকেলের চার্জ যদি 0 হয়ে যায়, দেন দা প্রোডাক্ট উইল অলসো বিকাম হোয়াট, দেন দা প্রোডাক্ট উইল অলসো বিকাম 0, তাই না মাহি? জি ভাইয়া। তো তাহলে তখন আমার ফোর্সের ভ্যালুটা কত হয়ে যাবে, যদি যে কোন একটা চার্জ 0 বানায় দেই, তো তাহলে দা ফোর্সেস উইল বি 0। দেখছো যে চার্জ নাম্বার 1 এর চার্জ হলো -10 মাইক্রোকুলাম, আর চার্জ নাম্বার 2 এর চার্জ হলো 0 মাইক্রোকুলাম। তো চার্জ নাম্বার 2 ইজ নিউট্রাল। সো তাহলে এর জন্য এই দুটো চার্জ পার্টিকেলের মধ্যে কি নাই, কোনো ইলেকট্রিক ফোর্স নাই। ওকে, আচ্ছা এখন ভাইয়া, আমি ডিসটেন্স যদি 0 হয় তাহলে কি হবে? ডিসটেন্স যদি 0 হয়, ডিসটেন্সটা এখানের মধ্যে 0 হইলে পরে, ডিসটেন্সটা 0 হইলে পরে তখন কি, তারা তো একটা চার্জ পার্টিকেল আরেকটা চার্জ পার্টিকেলের সাথে এরকম লেগে যাবে, যে ডিসটেন্সটা যত ক্লোজ টু 0 হবে ফোর্সের ভ্যালুটা তত অ্যাস্ট্রোনমিক্যালি হাই হবে ভ্যালুটা। বিকজ এখানে কি ডিসটেন্সের সাথে ইনভার্স স্কয়ার রিলেশনশিপ না, যে ডিসটেন্স যত কমবে ফোর্সের ভ্যালু তত ইনক্রিজ করবে। সো তোমরা অ্যাসিম্পটোডের গ্রাফ করছিলা, মনে আছে? y equals to 1/x এর গ্রাফ, মাহি ম্যাথের মধ্যে y equal to 1/x এর জি গ্রাফ ভাইয়া, করছো না? করছিলাম। সো এখন ওখানের মধ্যে কি হয়, অ্যাসিম্পটোড যে ক্রিয়েট হয়। সো তাহলে when x tends to 0, যত x এর ভ্যালু 0 এর দিকে আসতে নেয় তত কি করতে থাকে, তত y এর ভ্যালুটা পজিটিভ ইনফিনিটির দিকে চলে যায় না? x এর ভ্যালু জি ভাইয়া। পজিটিভ থেকে যত 0 এর দিকে যাবে তত y এর ভ্যালু কি করে, ইনফিনিটির দিকে যাইতে থাকে। সো তাহলে তখন যখন নাকি ডিসটেন্সের ভ্যালু যত 0 এর কাছে আসতে নিবে তত ফোর্সের ভ্যালু অনেক বেশি বেড়ে যাবে আর কি। বুঝতে পারছো? তো এই জিনিসটা হয়। তো এরপরে এখানের মধ্যে দেখো, নাও আমি মনে করো যে দুইটা চার্জের ভ্যালু ফিক্স রাখলাম। ওকে, চার্জের ভ্যালু ফিক্স, যে এখানের মধ্যে চার্জ নাম্বার 2 এর চার্জ হলো, হ্যাঁ রায়হান, ট্যান কার্ভের মতো ইনফিনিট হয়ে যাবে, ওই জিনিসটাই বলছি। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো দুইটা চার্জ পার্টিকেলের চার্জ, একটা হলো 4 মাইক্রোকুলাম, একটা হলো -10 মাইক্রোকুলাম। নাও হোয়াট আই উইল ডু, আমি চার্জের ভ্যালুগুলোকে চেঞ্জ করব না, চেঞ্জ করব কি, তাদের সেপারেশন। ওকে, আমি চার্জের ভ্যালুগুলোকে চেঞ্জ করব না, নাও আই উইল চেঞ্জ देयर সেপারেশন, দেন দেখবো যে ডিসটেন্স বাড়াইলে ফোর্সের ভ্যালু কি হয়, ডিসটেন্স কমাইলে ফোর্সের ভ্যালু কি হয়। ওকে, সো আমি ডিসটেন্সটা যত বাড়াইতেছি ফোর্সের ভ্যালু কি করতেছে, ফোর্সের ভ্যালু তত কমে আসতেছে, তাই না?
আমি ডিসটেন্সের ভ্যালু যত বাড়াইতেছি তত ফোর্সের ভ্যালু কমে আসতেছে। এখানের মধ্যে দেখো ডিসটেন্সটা আমি এক্স্যাক্টলি ডাবল করে, যে এখানের মধ্যে দেখো যে একটা আছে 5 এ একটা আছে 7 এ, তো তার মানে তাদের মধ্যে সেপারেশন কত 2 সেন্টিমিটার, তাই না ফারহান? জি ভাইয়া। ওকে, সো এখন ডিসটেন্স যদি ডাবল করি অ্যাকর্ডিং টু আওয়ার ইনভার্স স্কয়ার রিলেশনশিপ, হ্যাঁ, দুইটা চার্জই নেগেটিভ হলে তারা রিপেল করবে। রায়হান, এই যে দুইটা চার্জ যদি নেগেটিভ হয় তারা কি করতেছে? রিপেল করতেছে। সো তারা রিপেল করতেছে দেখে তাদেরকে ধাক্কায় কি করা রাখতেছে? দুইটা যদি নেগেটিভ হয় তাদেরকে ধাক্কায় তারা, ফার্স্টে এরকম ছিল সিন্স দে আর দ্য সেম চার্জ, যে নেগেটিভ চার্জ, সো তাহলে তারা রিপেল করবে। সো রিপেল করে তারা যেন এরকম স্প্রেড আউট হয়ে না যায় এর জন্য তাদেরকে কি করতেছে? ধাক্কা দিয়ে, যে এই দুইজন দেখছো এখন যে তারা পুশ করে কি করতেছে? তারা এরকম পুশ করে দুইটা চার্জ পার্টিকেলকে তাদের এই ভার্টিক্যাল পজিশনে ফিক্স রাখতেছে। বুঝতে পারছো রায়হান? হ্যাঁ, এখন ডিসটেন্স বাড়ালেও সেমই হবে তো না? ডিসটেন্স বাড়াইলে দেখো কি হয়, এখানের মধ্যে দেখো যে তোমার এখন ফোর্সের ভ্যালুটা কত আছে, সবাই একটু খেয়াল করো। ফোর্সের ভ্যালুটা কত আছে? 2.25 ইনটু 10 টু দি পাওয়ার 3, তাই না? সবাই একটু এখানের মধ্যে ভ্যালুটা খেয়াল করো যে এখানের মধ্যে ভ্যালুটা কত আছে? 2.25 ইনটু 10 টু দি পাওয়ার 3। এখন আমরা যদি ডিসটেন্সটাকে ডাবল করে দেই অ্যাকর্ডিং টু আওয়ার ইনভার্স স্কয়ার রিলেশনশিপ, কি হওয়ার কথা? আমরা যদি ডিসটেন্সটাকে ডাবল করে দেই অ্যাকর্ডিং টু ইনভার্স স্কয়ার রিলেশনশিপ দ্য ফোর্স Force মাস্ট কমে বি যাবে। 1/4, তাই না? জি ভাইয়া। তো তাহলে 2.25 ইনটু 10 টু দি পাওয়ার 3 এর 1/4 এর ভ্যালু কত হয়? এটা ডিভাইডেড বাই 4 করলে কত আসে দেখো তো? 562.5। কত? 562.5। 562.5। ওকে, সো এখন আমরা সেপারেশন 4 সেন্টিমিটার বানাই, যেটা 7 এ আছে এটা 5 এ আছে, সো তাহলে সেপারেশন হলো 2 সেন্টিমিটার। সো এখন 7 এর ওইটা ফিক্স রেখে আমি এটাকে এখানে নিয়ে আসলাম। এখন এটা কত হলো? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। 1/4 হইছে। জি ভাইয়া। সো তাহলে এইভাবে করে আমাদের এক্সপেরিমেন্ট গুলা টেস্ট করা হয়, বুঝছো? যে এর জন্য তোমাদের ও লেভেলস এর সময় কনসেপ্ট গুলা সবগুলা বারবার বারবার করে ফোকাস করে করানো হয়েছে। কি জিনিস? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কি, কন্ট্রোল ভেরিয়েবল মানে কি, কেন এগুলো আমাদের এক্সপেরিমেন্টের জন্য দরকার, যে আমাদের কি করতে পারে একটা সার্টেন ভেরিয়েবল অনেকগুলা জিনিসের উপর ডিপেন্ড করতে পারে। সো একসাথে সবকিছু চেঞ্জ করতে থাকলে উই উইল গেট কনফিউজ, যে একটা জিনিস যে চেঞ্জ হলো কার জন্য চেঞ্জ হলো, এটা বাড়ানোর জন্য আর এটা কমানোর জন্য, কোনটার জন্য চেঞ্জ হলো ওইটা নিয়ে আমরা কনফিউজড হয়ে যাব যদি একসাথে সবকিছু চেঞ্জ করতে থাকি। সো আমরা কি করব? সবকিছু ফিক্স রাখবো, শুধু একটা জিনিস চেঞ্জ করবো এন্ড দেখবো যে এইটার ইফেক্টটা কেমন আসে। বুঝতে পারছো? সো তাহলে সবকিছু এরকম ফিক্স রেখে আমরা একটা জিনিস চেঞ্জ করবো এন্ড দেখবো যে এটার জন্য ইফেক্টটা কেমন হয়। দেন আমরা ওই জিনিসটাকে ফিক্স রেখে দেন এতক্ষণ যেটা কনস্ট্যান্ট ছিল ওর মধ্যে থেকে কোন একটা জিনিস আবার চেঞ্জ করবো। সো এইভাবে করে করে বারবার কয়েকটা জিনিস ফিক্স রেখে আর কয়েকটা জিনিস চেঞ্জ করে করে আমরা এরকম টেস্ট করব যে রিলেশনশিপটা তার সাথে কেমন আছে, ডিরেক্টলি প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল নাকি ইনভার্স স্কয়ার রিলেশনশিপ, এগুলা জিনিস এরকম আমাদের এক্সপেরিমেন্ট করে করে এন্ড গ্রাফ দিয়ে বের করতে হয়। এর জন্য এক্সপেরিমেন্টাল প্রসিডিওর গুলা এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি গ্রাফ, এই গ্রাফের কনসেপ্ট খুব ভালো মতো জানতে হয়। বুঝতে পারছো? কি লিভার হ্যাঁ, আমি ইংলিশ ভালোই খেললো। লিভারপুল, লা লিগাতে বার্সা, বুন্দেসলিগাতে বায়ার্ন। বায়ার্ন মিউনিখ ভাই আসলেই জোস। হ্যাঁ রায়হান, বার্সা তো পেনাল্টি নিয়েও ড্র করে, একদম ফালতু টিম, খেলা পারে না। ওকে, সো তাহলে এখানের মধ্যে যে জিনিসটা দেখতেছিলাম দেখো সবাই, যে আমরা এক্সপেরিমেন্টের জন্য সবাই এখন প্রসিডিওরটা বুঝছো যে আমাদের অ্যাকচুয়ালি থট প্রসেসটা কিভাবে কাজ করতে হবে। আমাদের কয়টা জিনিস ফিক্স রেখে, হ্যাঁ আমাদের কয়টা জিনিস ফিক্স রেখে একটা জিনিস চেঞ্জ করে করে আমরা দেখব তার উপর আমরা যার রিলেশনশিপ বের করতে চাইতেছি তার ডিপেন্ডেন্সিটা কেমন। ওকে, সো এইভাবে করে করে আমাদের মেইন কাজগুলি করা লাগে।
সো এইভাবে আমাদের এক্সপেরিমেন্ট করে করে সবগুলা জিনিস বের করা হয়, বুঝছো? সবগুলা ব্যাপারে দেখবা যে প্রত্যেকটা জিনিসে আমাদের এম্পিরিক্যাল। তোমরা এম্পিরিক্যাল রিলেশন, এম্পিরিক্যাল ফর্মুলা পড়ো না কেমিস্ট্রিতে? ও লেভেলসে থাকতে সময় করছিলা না এম্পিরিক্যাল ফর্মুলা? জি ভাইয়া। মোস্তাকিম কি বলতেছে? রায়হান জানে পাবলিকলি বললে মাইর খাবে। এখন বার্সা সত্যি কথা বলতে যে এখন রিসেন্টলি খুবই বাজে খেলতেছে আর কি, অনেকগুলো এরকম। আরে ভাই ম্যানেজমেন্ট ভালো না ওদের, হয়তো ম্যানেজমেন্টের ওখানে যে কাহিনী হইতেছে ওটা বোঝা যাইতেছে যে ওরা গ্রিজম্যানের ভালোই সাথে কোন খেলতেছে, একটা প্রবলেম হইছে। ম্যানেজমেন্টই খারাপ। গ্রিজম্যান ছিল, আনসু ফাতি ছিল, তাও ওই অ্যাথলেটিকোর সাথে মনে করে কি খেলা দিল আল্লাহই জানে। তো এখন দেখা যাক, এটা এইবার তো আর লিগ জিতবে না, কিন্তু সামনের বারের আগে সবকিছু ঠিকঠাক, বোর্ডের ঠিক সবকিছু ঠিকঠাক না হইলে পরে সমস্যা। ওইটাই, ট্যালেন্টেড লুজার বলো আর আনলাকি বলো আর যেটাই বলো, লাক তো সবসময় সবাইকে ফেভার করে না, তাই না? যে মনে করো রিয়াল মাদ্রিদ তো লিগ জিতলো কয়টা লাস্ট 10 বছরে, রায়হান? এখন তো তুমি বলবা যে লিগ তো মেইন না, চ্যাম্পিয়ন্স লিগ মেইন। ওকে, সো তাহলে আমরা এই টপিকটা বাদ দেই। রায়হান পাবলিকলি বলে না কেন? আচ্ছা, সো তাহলে রায়হান এরপর থেকে কিছু বললে পরে পাবলিকলি টু এভরিওয়ান বলবা, ওকে? সো তাহলে এখানের মধ্যে আমরা যেটা বলতেছিলাম দেখো, সো এক্সপেরিমেন্টাল প্রসিডিওরটা আমাদের এমন ভাবে কাজ করতে হবে, কি জিনিস? কন্ট্রোল ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এইসবের আইডিয়া আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকা লাগবে, ওকে? সো তাহলে এই ব্যাপারগুলি চিন্তা করার পর দেন আমাদের, আচ্ছা যেটা কথা বলতেছিলাম যে এম্পিরিক্যাল ফর্মুলা কেমিস্ট্রিতে যা পড়ছো তোমরা, তাই না? এম্পিরিক্যাল ফর্মুলা পড়ছো মিফতাহুল কেমিস্ট্রিতে? জি ভাইয়া। ওইটা কি বলে? এম্পিরিক্যাল ফর্মুলা মানে কি? এম্পিরিক্যাল মানে কি? এম্পিরিক্যাল বলতে যে একটা কম্পাউন্ডের মধ্যে যে এলিমেন্টস গুলা প্রেজেন্ট আছে এটা সিম্পলেস্ট রেশিওটা কি এই ওইটা বলে। জিনিসটাই হলো সবচেয়ে বড় ডেঞ্জার, বুঝছো? যে এইটা অনেকজন জানে না যে অ্যাকচুয়ালি কি জিনিস, যে এম্পিরিক্যাল কথাটার মানেটা কি, বুঝছো? এম্পিরিক্যাল এই জিনিসটার মানে হলো যে এম্পিরিক্যাল ফর্মুলা মানে এক্সপেরিমেন্টাল ফর্মুলা, যে ওখানে মধ্যে মলিকুলার ফর্মুলার আর এম্পিরিক্যাল ফর্মুলার মধ্যে ডিফারেন্স কি, যে মলিকুলার ফর্মুলার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের ওইগুলার ম্যাস গুলা সাম আপ করলে পরে মলিকুলার ম্যাস পাবো, তাই না? আর ওখানের মধ্যে এম্পিরিক্যাল ফর্মুলাতে আমরা কি পাই? রেশিওটা পাই। সো রেশিওটা কেন ওখানের মধ্যে আমরা পাইতেছি? বিকজ এক্সপেরিমেন্টালি আমাদের যে ভ্যালু গুলা আছে, তোমরা ওখানের মধ্যে কি করো? যে ম্যাস গুলা নাও, তাই না? ম্যাসের রেশিও গুলা নিয়ে ওরকম কাজ করো, আর পার্সেন্টেজ নিয়ে তোমরা কাজ করো। সো তাহলে ওগুলা সবগুলা জিনিসই কি, দা ভ্যালুজ আর অ্যাকচুয়ালি ডিটারমাইন্ড বাই এক্সপেরিমেন্ট। সো এম্পিরিক্যাল ফর্মুলা বলতে কি? এক্সপেরিমেন্টাল ফর্মুলা, যে এক্সপেরিমেন্ট করে আমরা ওই রেশিওটা বের করছি। নাও ফাইনালি আমাদের কাজটা কি হবে? ফাইনালি আমরা একটা সিঙ্গেল মলিকিউলের যে মলিকুলার ম্যাস যদি আমরা জানি, উই নো দা, আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা আমাদের আসলো মনে করো x3y, ওকে? মলিকুলার আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা আসলো x3y, আর এখানের মধ্যে এম্পিরিক্যাল ফর্মুলাতে যা আসছে যে x3 আর y, x মনে করো যে কোন একটা এলিমেন্ট যার ম্যাস হলো 2, y হলো কোন একটা এলিমেন্ট যার ম্যাস হলো 3। সো তাহলে ওভারঅল তোমার ম্যাস কত আসে? 2 × 3 + 3। সো তাহলে ওভারঅল এটা কত আসতেছে? 2 × 3 করলে 6 + 3 9। কিন্তু তোমার অ্যাকচুয়াল ম্যাস অফ দা মলিকিউল দিল মনে করো 27। সো অ্যাকচুয়াল ম্যাস অফ দা মলিকিউল দিল 27। সো তাহলে এটাতে আমরা কি করব? এটাতে আমরা এরকম করে লিখবো না যে 27 বানানোর জন্য আমাদের ওটা কি করা লাগবে? দিস মাস্ট বি 3 টাইমস দা এম্পিরিক্যাল ফর্মুলা ম্যাস। সো তাহলে ওইভাবে করে আমরা অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা করি। সো এম্পিরিক্যাল ফর্মুলা মানে কি? এম্পিরিক্যাল ফর্মুলা মানে হলো এক্সপেরিমেন্টাল ফর্মুলা, নট দা সিম্পলেস্ট রেশিও। বুঝতে পারছো?
তো এইভাবে করে আমাদের মেইন জিনিসগুলা কনসেপ্ট গুলা ক্লিয়ার করতে হয়। তো তার মানে এম্পিরিক্যাল মানে সিম্পলেস্ট রেশিও না, এম্পিরিক্যাল মানে কি? এম্পিরিক্যাল মানে ডিটারমাইন্ড বাই এক্সপেরিমেন্ট। ওকে মিফতাহুল? জি ভাইয়া। ওকে, সো তাহলে এখন আমরা আমাদের আচ্ছা স্ক্রিন শেয়ারিং এর এটা একটু প্রবলেম হয়েছে, দাঁড়া একটু একটা মিনিট এটা ফিক্স করে নেই। ডিসকর্ডে পাইতে পার। এইসব করতে থাকলে পড়ালেখা হচ্ছে মুস্তাকিম Okay. আরেকটা স্নিচ করুম তোর নামে। কি বললা বুঝি নাই রায়াল? না ভাই মুস্তাকিম। আচ্ছা আচ্ছা, এখন তোমরা স্ক্রিনটা দেখতে পাইতেছো? জি ভাইয়া। ওকে, তো তাহলে এখানের জন্য আমরা যে জিনিসটা পড়তেছিলাম বেসিক্যালি এইগুলা তোমাদের কোশ্চেনের জন্য এগুলা ডিসকাশন করা লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এগুলা জিনিস আগের লজিক গুলা ইউজ করে নিজেদের মাথায় এরকম সেটআপ গুলি চিন্তা করে নিতে হবে। ওকে, তো এখন এখানের মধ্যে আমাদের মেইন লেকচারের মধ্যে আমরা ফেরত যাই এখন, যে মেইন লেকচারের জন্য আমাদের কাজটা কি। মেইন লেকচারের জন্য এখানের মধ্যে কাজটা হলো এরকম। ওকে, সো ইনভার্স স্কয়ার রিলেশনশিপ মানে কি, যে ডিসটেন্সের সাথে ফোর্স হলো ইনভার্সলি স্কয়ারলি রিলেটেড, হুইচ মিন্স ডিসটেন্স ডাবল করলে ফোর্স হয়ে যাবে 1/4, ডিসটেন্স 3 টাইমস করলে ফোর্স হয়ে যাবে 1/9, এমন টাইপের। ওকে, সো এখন এই দুইটা রিলেশনশিপ, এই যে ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু q1 ইনটু q2 আর ফোর্স ইজ প্রপোর্শনাল টু 1/r², এই দুইটা জিনিস যদি আমরা কম্বাইন করি, হ্যাঁ এই দুইটা জিনিস যদি আমরা কম্বাইন করি, সো তাহলে ব্যাপারটা কি আসে, ফোর্স ইজ প্রপোর্শনাল টু q1 q2 বাই r²। ওকে, q1 q2 বাই r²। ওকে, মাহের চলে আসছে ডিসকর্ড ছেড়ে। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি, ফোর্স ইজ প্রপোর্শনাল টু q1 q2 বাই r²। নাও in order to remove the proportional sign we know that আমাদের কি করতে হয়, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, তাই না? সো এখন এখানের জন্য আমাদের একটা কনস্ট্যান্ট আসবে, that constant will be k। এটা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম, and this k has a special name, this k is called dielectric constant। okay, this k is called dielectric constant। এই যে k এটাকে কি বলে, this k is called dielectric constant, যেটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে। ওকে, যে আচ্ছা দাঁড়াও, স্ক্রিনটা আবার চলে গেছে। স্ক্রিন আজকে শেয়ারিং এমন ঝামেলা করতেছে, এস ব্যাচের সময় এরকম বারবার চলে যাইতেছিল। এখন আসছে স্ক্রিন? মোস্তাকিম স্ক্রিন দেখা যায় এখন? আমার লোড হচ্ছে। হ্যাঁ ভাই আমার দেখা যায়। ওকে, সো তাহলে this k is called what? This k is called dielectric constant। ওকে, এই ডাইইলেকট্রিকের ব্যাপারটা ক্যাপাসিটরের সাথে খুবই ইন্টিমেটলি রিলেটেড। ক্যাপাসিটরও আমাদের সিলেবাসের মধ্যে আছে, কিন্তু এই ডাইইলেকট্রিকের মেইন যে কনসেপ্টটা, এই জিনিসটা তোমাদের এডএক্সএল এর সিলেবাসের মধ্যে নাই, বুঝছো? তো এই জিনিসটা আমাদের আলাদা করে বাইরে থেকে পড়ে রাখতে হবে। সো এখন এখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি জিনিস, the value depends on the medium depends upon the medium around the charges। but we will always be considering vacuum, so তাহলে আমাদের k এর ভ্যালুর মিডিয়াম নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ওকে, k এর ভ্যালুর কোন মিডিয়ামে আছে, চার্জ পার্টিকেল গুলা অলওয়েজ ইন ভ্যাকিউম। ওকে, আমরা অলওয়েজ ভ্যাকিউমটা নিয়ে ক্যালকুলেশন গুলা করব। তো তাহলে এখানের মধ্যে আমরা লিখে রাখি
কি জিনিস ভ্যালু অফ কে in vacuum or free space, in vacuum or free space is equal to 8.99 into 10 to the power 9. Okay, ভ্যালুটা হলো 8.99 into 10 to the power 9. এখন তোমরা আমাকে একটা কাজ করে দিবা, কি করবা তোমরা, you have to determine the unit, হ্যাঁ, you have to determine the unit of k. k এর ইউনিট কি হবে এটা বের করো তো তোমরা সবাই। what will be the unit of k? k টাকে ইকুয়েশনের সাবজেক্ট বানাও, যে আমাদের ইকুয়েশনটা কি f equals to k q1 q2 by r square. সো তাহলে এখন k টাকে ইকুয়েশনের সাবজেক্ট বানাইলে কি পাবা, তার ইউনিটটা বের করতে পারবা না? সবাই একটু ইউনিটটা বের করে বলো তো কি আসে ইউনিটটা। নিউটন মিটার স্কয়ার পার কুলম। পার কুলম স্কয়ার, কুলম্ব ও তো আচ্ছা, দুইটা, মাল্টিপ্লিকেশন। হ্যাঁ হ্যাঁ, Yes, sir. রাইট। সো তাহলে কে যদি সাবজেক্ট করে হোয়াট উইল বি দ্য ইকুয়েশন। ভাইয়া আমরা নিউটন ওগুলোকে ভাঙবো না আলাদা করে? না, বেস ইউনিটে নিতে বলি নাই, বেস ইউনিটে নিলেও ভালো, সমস্যা নাই। নরমালি আমরা যেই ফর্মে লিখবো ওই জিনিসটা কি দেখো, k ইকুয়ালস টু f ইনটু r স্কয়ার ডিভাইডেড বাই q1 ইনটু q2, তাই না মাহি? জি ভাইয়া। তো তাহলে এখানে ফোর্স হলো নিউটন, r স্কয়ার হলো মিটার স্কয়ার, আর কুলাম ইনটু কুলাম দ্যাট ইজ কুলাম স্কয়ার, তাই না? তো তাহলে দিস উইল গিভ আস নিউটন মিটার স্কয়ার পার কুলাম স্কয়ার। সো তাহলে দ্য ইউনিট অফ k will be what? The unit of k will be Newton meter square per coulomb square. Okay, Newton meter square per coulomb square. So ভালো কথা। তো এখন মাহি কবির খুব ভালো একটা জিনিস মনে করছে যে কি, টু কনভার্ট দ্য ইউনিট, যে এটা তো আমাদের বেস ইউনিট না, তাই না? এখন তোমরা একটা কাজ করো, এটার বেস ইউনিটে কনভার্ট করে নিয়ে যাও, বেস ইউনিটে কনভার্ট করে দেখো যে ইউনিটটা কি আসে। সবাই একটু কে এর যে ইউনিটটা, কে এর ইউনিট কি বের করলাম আমরা, নিউটন মিটার স্কয়ার পার কুলাম স্কয়ার। সো এখন নিউটন মিটার স্কয়ার পার কুলাম স্কয়ার কে তার বেস ইউনিটে কনভার্ট করে নিয়ে যাও, বেস ইউনিটে কনভার্ট করলে কি আসে দেখো তো। কেজি মিটার কিউব কুলম স্কয়ার পার সেকেন্ড, পার কুলম স্কয়ার পার সেকেন্ড। কুলাম কি বেস ইউনিট হয় ফারিয়া? ও আচ্ছা, হ্যাঁ। কুলামকে তো অ্যাম্পিয়ার সেকেন্ড লিখে। সবাই একটু নিজেরা ক্যালকুলেট করো আর বের করো যে কে 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 এর যে ইউনিটটা আছে, কি ইউনিট, নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার, এটাকে বেস ইউনিটে নিলে পরে কি হয় দেখো। আমরা স্টেপ বাই স্টেপ যাই, যে ফার্স্টে নিউটনকে কি লেখা যায়, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? নিউটন ক্যান বি রিটেন অ্যাজ what? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আগের থেকে তো মিটার স্কয়ার ছিলই, আর এখানের মধ্যে কুলাম পার কুলাম স্কয়ার, এখন কুলামকে লেখা যায় অ্যাম্পিয়ার সেকেন্ড। সো তাহলে অ্যাম্পিয়ার সেকেন্ড পার স্কয়ার। তো এখন এখানের মধ্যে কি আসে, কেজি মিটার ইনটু মিটার স্কয়ার করলে পরে কি হবে, মিটার কিউব, তাই না? আর এখানের মধ্যে পার সেকেন্ড স্কয়ার। আর এখন এই যে আমাদের অ্যাম্পিয়ার সেকেন্ড পার স্কয়ার, সো এই জিনিসটাকে কি লিখবো, পার অ্যাম্পিয়ার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, তাই না? এখন এখানে সেকেন্ড, ও আচ্ছা আচ্ছা। সো তাহলে এখানের মধ্যে কি আসে, কেজি মিটার কিউব পার অ্যাম্পিয়ার স্কয়ার, আর পার সেকেন্ড স্কয়ার আর পার সেকেন্ড স্কয়ার মাল্টিপ্লাই করলে কত হবে, s টু দি পাওয়ার -4, তাই না? সো তাহলে আমাদের ওভারঅল the unit of k in its base units will be kg meter cube per ampere square per s to the power
-4। ওকে, ঠিক আছে রায়হান, ওই যে ইনবক্সে যে ম্যাথ গুলো দিয়ে রাখছো ওগুলো সলভ করবো, সমস্যা নেই। ওকে, সো তাহলে সবার কি বেস ইউনিটে কনভার্সনের ব্যাপারটা মনে আছে কিভাবে করতে হয়? আরিয়ানা? ক্লিয়ার ভাইয়া। Okay, so তাহলে this is how we can convert the unit into its base unit. So I hope তোমাদের সবার মনে আছে এগুলো বেস ইউনিটে কনভার্ট করার কাজ এত বেশি কঠিন কিছু না। ওকে, এখন আমাদের এক্সট্রা একটা জিনিস, এটা আমরা লাস্ট ক্লাসেও লিখছিলাম, এটা শুধু ডিসকাশনের জন্য শুধু লাগবে। এক্সট্রা একটা জিনিস কি, যে k is actually equal to what? K is actually equal to 1/4 pi epsilon naught. Okay, k is equal to 1/4 pi into epsilon naught, where epsilon naught was what? Epsilon naught is called permittivity of free space. Is called permittivity of free space. So তাহলে sorry, so তাহলে actually force equals to কি লেখা যায়? The actual formula of force is equal to 1/4 pi epsilon naught into Q1 into Q2 divided by R square. Okay, the actual formula of force is this one, but এটা আমাদের ইউজ করতে হয় না, আমরা ডাইরেক্টলি F equals to K Q1 Q2 by R square ওই ফর্মুলাটা ইউজ করি। ওকে, এই যে এই ফর্মুলাটা আমরা মেইনলি ইউজ করি, যে F equals to K Q1 Q2 by R square. অলরাইট, সো তাহলে এই জিনিসটা এক্সট্রা শুধু আমরা আলাদা করে জেনে রাখলাম, বিকজ এইসব জিনিস আমাদের ফিউচারে ফেস করতে হবেই। ওকে, এগুলো জিনিস আমাদের ফিউচারে ফেস করতে হবেই, যখন নাকি তোমরা ইউনিভার্সিটি লাইফে যাবো আর এটার জন্য প্রিপারেশন নিবা। সো এটার জন্য আলাদা করে লিখে রাখলাম। ওকে, তো এখন আজকে আমরা এখন পর্যন্ত যতগুলা জিনিস পড়ছি, কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? ফার্স্ট অফ অল, চার্জ আছে হলো আমাদের দুই টাইপের। হ্যাঁ, ফার্স্ট অফ অল চার্জ আছে হলো আমাদের দুই টাইপের, পজিটিভ আর নেগেটিভ। এখন লাইক চার্জেস রিপেল করে, অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট করে, এগুলো আমাদের বাচ্চাকাল থেকে জানা। নাও এখানের মধ্যে একটা সার্টেন নোটেশন আমরা আজকে নতুন দেখলাম, যে F21 আর F12। হ্যাঁ, F2। ওকে, সো এখন স্ক্রিন দেখতে পারার কথা সবার, আবার সবাই দেখতে পাইতেছো না? জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে এখানে এখন দেখতে পাও স্ক্রিন? জি ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা দেখো, যেটা বলতেছিলাম, যে আমরা দুইটা নতুন আমরা একটা নোটেশন আজকে ফার্স্ট শিখলাম। কি জিনিস? যে F21 আর F12 এগুলার মানে কি? F21 মানে হলো ফোর্স এক্সার্টেড বাই সেকেন্ড অবজেক্ট অন ফার্স্ট অবজেক্ট, যে ফোর্স এক্সার্টেড বাই অবজেক্ট নাম্বার 2 অন অবজেক্ট নাম্বার 1। ওকে, সো এটাকে F21 দিয়ে রিপ্রেজেন্ট করে। সো তাহলে এটা কি? ফোর্স বাই 2 অন 1, তো তার মানে ফোর্স বাই চার্জ পার্টিকেল 2 অন চার্জ পার্টিকেল 1। ওকে, সিমিলারলি F12 মানে কি হবে? F12 মানে হবে ফোর্স বাই 1 অন 2। ওকে, যে এক নাম্বার চার্জ পার্টিকেল 2 নাম্বার চার্জ পার্টিকেলের উপর কতটুকু ফোর্স এক্সার্ট করবে, এটা এইভাবে বের করতে হবে। ওকে, সো এখন কুলম্বস লটা কি বলে? কুলম্বস ল বলে যে the magnitude of the force between 2 point charges কি হবে? The magnitude is directly proportional to the product of the magnitude of charges and inversely proportional to the square of the distance between them. সো তাহলে এই রিলেশনশিপটা আমরা এখানের মধ্যে লিখলাম। এখন ইনভার্স স্কয়ার রিলেশনশিপ ব্যাপারটাকে, ওই জিনিসটা আমি আবার এক্সপ্লেইন করছি, যে তোমাদের ও লেভেলস এর গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে তোমরা রিলেট করতে পারার জন্য, যে ফোর্স
আমাদের ডিসটেন্সের সাথে কিভাবে রিলেটেড, যে আমরা ডিসটেন্স যদি ডাবল করি ফোর্স হয়ে যাবে কত 1/4, ডিসটেন্স যদি 3 টাইমস করি ফোর্স হয়ে যাবে 1/9, এমন টাইপের। ওকে, সো নাও এখানের মধ্যে কাজটা কি, এই দুইটা রিলেশনশিপ একসাথে যখন আমরা কম্বাইন করলাম, নাও এই প্রপোর্শনাল সাইন সরানোর জন্য আমাদের কি করতে হয়, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। সো দ্যাট কনস্ট্যান্ট ইজ কল্ড k, and this k is called dielectric constant. এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা কি করে, এটার ভ্যালুটা ডিপেন্ড করে কোন মিডিয়ামে আছে চার্জগুলা, ইজ ইট ইন লিকুইড অর ইজ ইট ইন সলিড অর এয়ার অর ফ্রি স্পেস, যে ভ্যাকুয়ামে আছে না কিসে আছে, সবগুলো জিনিসের উপর এরকম তার একটা ডিপেন্ডেন্সি আছে। সো এখন k এর ভ্যালু আমাদের এটা নিয়ে এত চিন্তা করতে হবে না, বিকজ ইট উইল বি ফিক্সড, বিকজ উই উইল অলওয়েজ ডিল উইথ ভ্যাকুয়াম। ওকে, আমরা সবসময় ভ্যাকুয়াম নিয়ে ডিল করব, এন্ড দ্য ভ্যালু উইল বি 8.99 ইনটু 10 টু দি পাওয়ার 9। ওকে, এন্ড ইউনিটটা কি হবে, ইউনিট তোমাদেরকে বললাম যে k টাকে ইকুয়েশনের সাবজেক্ট বানায় বের করো। সো ইট কেম আউট টু বি নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। সো তাহলে এই যে নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার, এখন এই নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ারকে কি করলাম, এই জিনিসটাকে আমরা তার বেস ইউনিটে কনভার্ট করলাম। সো এই জিনিসটা তোমাদের মনে থাকার কথা, তো বেস ইউনিটে কনভার্ট করছি। এন্ড ফাইনালি এক্সট্রা একটা জিনিস লিখে রাখলাম কি, যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু হোয়াট, is actually equal to 1/4 pi epsilon naught. And what is epsilon naught? It is the permittivity of free space. Okay, যে ভ্যাকুয়ামের ভিতরে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করার পারমিটিভিটির ভ্যালু কত, ওইটা হলো আমাদের এপসাইলন নট। ওকে, তো তাহলে এইগুলা জিনিসগুলো আজকে আমরা কভার করছি। কারো কি আজকের এই টপিকগুলো যা যা পড়লাম এগুলা নিয়ে কোনো কনফিউশন আছে? না ভাইয়া। বাকিদের ওকে, নাই ইয়েস অলমোস্ট শেষ। একটা জিনিস বাকি আছে, যে তোমাদের পরীক্ষা, হ্যাঁ, মোমেন্টাম এন্ড সার্কুলার মোশনের উপর তোমাদের টেস্ট হবে। তোমরা কি মোমেন্টাম আর সার্কুলার মোশন আলাদা আলাদা টেস্ট দিতে চাও, নাকি একসাথে মোমেন্টাম এন্ড সার্কুলার মোশন টেস্ট দিতে চাও? ফারহান, একটা হইলেই হবে, আমি জানি না। ভাইয়া একসাথে দিলেই ভালো হয়। একসাথে দিলেই ভালো হয় ভাইয়া, একসাথে হ্যাঁ, একবারে তাহলে দিয়ে দিলাম, হ্যাঁ একবারে দিয়ে দিলাম। ঝামেলা হয় না। ভাইয়া whatever you wish. এইটা একটা জিনিস আছে যে একসাথে নিলে হয়, কিন্তু আবার আরেকটা ব্যাপার আছে যে আলাদা আলাদা নিলে পরে তোমাদের স্পেসিফিক্যালি ওই টপিকের উপর সবগুলা কোশ্চেন সলভ করে দেন পরীক্ষা দিলে, তো তাহলে ওই টপিক রিলেটেড অনেকগুলা কোশ্চেন আর ওই টপিক রিলেটেড তোমাদের পরীক্ষা দিলে, সিঙ্গেল সিঙ্গেল টপিক নিয়ে পরীক্ষা দিলে তখন তোমাদের জন্য আরো ভালো হবে আর কি। ঠিক আছে, সো এখানের মধ্যে তাহলে পরে আলাদা নিব নাকি একসাথে নিব, এটার একটা পোল করব তোমাদের মেসেঞ্জার গ্রুপে। ওকে, মেসেঞ্জার গ্রুপে একটা পোল করব যে একসাথে টেস্ট দিবা নাকি আলাদা। আর ওই দিন টেস্টের দিন সবার একসাথে এরকম আসতে হবে, জুমে লগ ইন করা থেকে, দেন তোমরা টেস্টটা দিবা আর কি, গুগল ফর্মে এক্সাম দিবা। বুঝতে পারছো? কয়টা ক্যালকুলেশন কোশ্চেন থাকবে, কয়টা এমসিকিউ কোশ্চেন থাকবে, কয়টা এক্সপ্লেনেশন রিলেটেড কোশ্চেন থাকবে, তো ওগুলা জিনিস ওই দিন পরীক্ষা দিয়ে, পরীক্ষা এত বেশি বড় হবে না, the exam will be at max 35 marks, 30 to 35 মার্কের পরীক্ষা হবে, বুঝছো? সো 30 to 35 মার্কের পরীক্ষা হবে, and after the exam maximum 10 to 15 minutes লাগবে, যে এমসিকিউ কোশ্চেন গুলোতে এমনিতে অটোমেটিক চেক হয়ে যায় গুগল ফর্মে, কিন্তু এক্সপ্লেনেশন রিলেটেড আর ক্যালকুলেশন রিলেটেড কোশ্চেন গুলো ম্যানুয়ালি চেক করা লাগবে। সো আফটার দ্যাট ওই দিনই, যেই দিন টেস্ট দিবা ওই দিনই আমরা সলিউশনটা করে ফেলবো, যেন আমাদের শুধু শুধু টাইম ওয়েস্ট না হয়। বুঝতে পারছো? সো তাহলে ফার্স্ট ডে মোমেন্টামের টেস্ট নিব একটা। তো মোমেন্টামের টেস্টের জন্য তোমাদের ক্লাস কোন সাবজেক্টের ক্লাস কবে কবে থাকে? এই যে আজকের দিনে যে ফিজিক্স আর কেমিস্ট্রি ক্লাস আছে তোমাদের, আর অ্যাকাউন্টিং আছে, আর কোন সাবজেক্টের ক্লাস থাকে? ম্যাথস থাকে আমার। ম্যাথ থাকে। আর ইয়েতে কি বলে, অল্টারনেট ডে গুলাতে, স্যাটারডে মানডে ওয়েডনেসডে ওইগুলাতে ম্যাথস থাকে আমার। এগুলা তো ম্যাথসও থাকে, বায়ো থাকে সাথে।
টিচার। ঠিক আছে, সো তাহলে তোমাদের আজকে তো সানডে, আমরা নেক্সট সানডেতে মোমেন্টামের উপর টেস্ট নিব, ইদার শুধু মোমেন্টাম অর মোমেন্টাম এন্ড সার্কুলার মোশন মিক্সড, দ্যাট উইল ডিপেন্ড যে পোল রেজাল্টটা কি আসে। ওকে, ক্লাস টাইমে? হ্যাঁ ক্লাস টাইমে। ফার্স্টে ক্লাস টাইমে তোমরা 7:30 টু 8:10 পরীক্ষা দিবা, দেন 8:30 থেকে 9 পর্যন্ত আমরা সলিউশনটা করাই দিব। ঠিক আছে, বুঝতে পারছো ফারিয়া? হ্যাঁ বুঝছি। ওকে, সো তাহলে আই হোপ আজকের ক্লাস রিলেটেড এখন কারো কোনো আর কনফিউশন নাই। সো আমরা নেক্সট ক্লাসে আবার এই ইলেকট্রিক ফিল্ড থেকেই পড়া শুরু করব। ইলেকট্রিক ফিল্ডের পরের জিনিস যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। ওকে, আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ নিয়ে পড়া শুরু করব নেক্সট ক্লাস থেকে। ওকে, সো আজকের ক্লাস আমাদের এইটুকুই। ঠিক আছে, জি ভাই। আল্লাহ